সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিকতাভাবে স্বাগত জানাচ্ছি। আজ 30শে মে অনুষ্ঠিত হচ্ছে 40তম বিসিএসের কর ক্যাডারের সহকারী কর কমিশনারবৃন্দের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স 25তম এএফসি এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। সভাপতিত্ব করছেন বিসিএস কর একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন স্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় উপস্থিত আছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমতুল মনিন স্যার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনার সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যার। উপস্থিত আছেন 40তম বিসিএসের সহকারী কর কমিশনারবৃন্দের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স 25তম এএফসির কোর্স পরিচালক এবং একাডেমির পরিচালক জনাব মোহাম্মদ হাফিজ আল আসাদ স্যার, একাডেমির যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, একাডেমিতে 6 মাস মেয়াদী বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণরত 25তম এএফসির প্রশিক্ষণ কোর্সের প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ এবং 41তম বিসিএসের সহকারী কর কমিশনার এএলসি 541, এএলসি 641 প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষার্থীবৃন্দ এবং একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি বিসিএস কর একাডেমির উপপরিচালক কর্নেলিয়াস কামা। এখন সভাপতি মহোদয়ের সদয় অনুমতিক্রমে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালক স্যারদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুষ্ঠানের সভাপতি বিসিএস কর একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন স্যারকে বিনীত অনুরোধ করছি। প্রথমেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন প্রশিক্ষণার্থী সহকারী কর কমিশনার জনাব স্নেহাদ্রি ঘোষ ও জনাব ফাহমিদা শারমিন। এ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন বিসিএস একাডেমির পেশ ইমাম জনাব আব্দুল গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. صدق الله العظيم وصدق رسولنا النبي الكريم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. পবিত্র কোরআনুল করিম এর সূরা আন-নিসা এর 110 নং আয়াতে মহান আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি কোনো জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়,
সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসাবেই পাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। স্বাগত বক্তব্যের জন্য বিনীত অনুরোধ করছি বিশেষ করে একাডেমির সম্মানিত পরিচালক এবং এই প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ হাফিজ আল আসাদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 40তম বিসিএস ব্যাচের মাধ্যমে যোগদানকৃত সহকারী কর কমিশনারদের একাংশের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনতে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিসিএস কর একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব ইকরারউদ্দিন মোহাম্মদ মামুন স্যার, উপস্থিত প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম স্যার, বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যার, উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আয়কর ট্রাইব্যুনালের সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ, উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এবং দ্বিতীয় সচিববৃন্দ, উপস্থিত কর বিভাগের সম্মানিত কর কমিশনার বৃন্দ, উপস্থিত অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার বৃন্দ, উপস্থিত বিসিএস কর একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত 41তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন 25তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করা 29 জন সহকারী কর কমিশনার, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 25তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 3 মাস অক্লান্ত পরিশ্রম করে যারা সাফল্যের সাথে বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত করেছেন, প্রথমেই আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য শুভকামনা, ভবিষ্যতে তারা আরও অধিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করবেন। বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিসিএস কর একাডেমি ক্লাসরুম লেকচারে সীমাবদ্ধ থাকে না। ক্লাসরুম লেকচারের পাশাপাশি সেমিনার, বিতর্ক, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে এবং ইনডোর ও আউটডোর গেমস এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে বিসিএস কর একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। বিসিএস কর একাডেমি শুধুমাত্র বিসিএস কর ক্যাডারের কর্মকর্তাদেরই প্রশিক্ষণ দেয় না, কর ক্যাডারের বাইরে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের, যেমন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। নিয়মিত প্রশিক্ষণের বাইরেও বিসিএস কর একাডেমি সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে আয়করের গুরুত্ব ও আয়কর আইনের প্রায়োগিক দিকগুলো তুলে ধরে। এর ফলে কর বিভাগ, করদাতা এবং স্টেক হোল্ডারদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই, যার মধ্যে আয়কর অন্যতম। বর্তমানে মোট রাজস্বের 1/3 আয়কর হতে আদায় হয়ে থাকে, যা উন্নত বিশ্বে 50% অধিক। আয়কর শুধুমাত্র রাজস্ব আহরণের একটি হাতিয়ারই নয়, আয়কর সমাজে বৈষম্য দূরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন উন্নত সমাজ প্রতিষ্ঠায় আয়কর আদায় বৃদ্ধির বিকল্প নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজস্ব আয়কর আদায় বৃদ্ধির জন্য প্রয়োজন দক্ষ জনবল। বিসিএস কর একাডেমি এ লক্ষ্য নিরসনে কাজ করে যাচ্ছে। 2023-24 অর্থ বছরে বিসিএস কর একাডেমি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রায় 1000 কর্মকর্তার প্রশিক্ষণ দিয়েছে। মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমের অন্যতম বড় অন্তরায় হচ্ছে নিজস্ব একাডেমি ভবন না থাকা। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমান মহাপরিচালক সহ পূর্ববর্তী মহাপরিচালকগণের ঐকান্তিক প্রচেষ্টা এবং বর্তমান চেয়ারম্যান মহোদয়ের একান্ত নিজস্ব তত্ত্বাবধানে বিসিএস কর একাডেমির জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করি চেয়ারম্যান স্যার ও সদস্য মহোদয়গণের দিক নির্দেশনায় আমরা স্বল্প সময়ে অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত করতে সক্ষম হব। বর্তমান চেয়ারম্যান স্যারের কর্মকালেই আমরা একাডেমির ভবন দেখতে পাবো ইনশাল্লাহ। চেয়ারম্যান স্যারকে বিসিএস কর একাডেমির পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন, তার জন্য তার প্রতি একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার এই উপস্থিতি প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে দৃঢ়ভাবে উৎসাহ যোগাবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যারকেও একাডেমির পক্ষ হতে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তার আন্তরিক উপস্থিতির জন্য। স্যারের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বহুগুণে বৃদ্ধি করেছেন, তাদের সকলের প্রতি একাডেমির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। আমি ব্যক্তিগতভাবে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যান স্যার ও সদস্য কর্পোরেশন মহোদয়কে আমাকে একাডেমিতে পদায়নের জন্য। সত্যিই একাডেমিতে কাজ করা অনেক আনন্দের, যা একাডেমিতে পদায়িত না হলে হয়তো অনুধাবন করতে পারতাম না। একাডেমিতে কর্মরত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী এখানে অত্যন্ত আনন্দ নিয়ে কাজ করে থাকে। কর বিভাগের প্রত্যেক কর্মকর্তারই কোনো না কোনো পর্যায়ে একাডেমিতে কাজ করা উচিত বলে আমি মনে করি। আবারও আপনাদের এই আগমনের জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা করেছেন, বিশেষ করে হোটেল কর্তৃপক্ষ, যারা বিনা ভাড়ায় আমাদের হল ভাড়া দিয়ে থাকেন, যারা বিভিন্ন সময় খুব স্বল্প মূল্যে খাবার সরবরাহ করে থাকেন, যারা একাডেমির কর্মচারী যারা সার্বক্ষণিক আমাদের সহায়তা করে থাকেন, যাদের সাহায্যে সহায়তায় আমাদের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে আশা করি, তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যারা আজকে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আবারও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে নাম, পতিত বিষয়সমূহ ও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল উল্লেখপূর্বক দ্রুত পরিচিত হওয়ার জন্য 25তম এএফসি প্রত্যেক প্রশিক্ষণ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পড়াশোনা করেছি বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার পোস্টিং করঞ্চল সিলেটে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি স্নেহার্থী ঘোষ, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে। আমার এখন পোস্টিং করঞ্চল বগুড়ায়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাহমিদা শারমিন, আমি পড়াশোনা করেছি ঢাকা ডেন্টাল কলেজ থেকে। আমার বর্তমান পোস্টিং কর অঞ্চল বরিশালে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি নূরে তানদিন, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। বর্তমানে কর অঞ্চল রাজশাহীতে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি পড়াশোনা করছি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার বর্তমান পোস্টিং করঞ্চল সিলেট। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি নাজিরুর রহমান, আমি পড়াশোনা করেছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমার কর্মস্থল করঞ্চল রংপুর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি পড়াশোনা করেছি চুয়েট থেকে ট্রিপলিতে। আমার পোস্টিং করঞ্চল 1 চট্টগ্রাম স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহবুবা আক্তার, আমি পড়াশোনা করেছি রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে। আর আমার বর্তমান কর্মস্থল করঞ্চল ময়মনসিংহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 4 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে। আমার কর্মস্থল করঞ্চল সিলেট। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ নাফিজুল হক শাওন, আমি পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডেভেলপমেন্ট থেকে। আমি বর্তমানে করঞ্চল বরিশালে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি কাজী রহমান সাজিদ মন, আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 1 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহেদ আহমদ তাপাদার, পড়াশোনা করেছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন সাবজেক্টে। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 1 চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি আবু হেনা মোহাম্মদ মোর্শেদ ইলাহি রিয়েল, আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন সাবজেক্টে। আমার কর্মস্থল করঞ্চল কুমিল্লা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মেহেদি হাসান পলাশ, পড়াশোনা করেছি কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 2 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুর রফ, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে। আর বর্তমান কর্মস্থল করঞ্চল বরিশাল। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্য নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। আমার কর্মস্থল করঞ্চল রংপুর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি তৌফিকুর রহমান, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। বর্তমান কর্মস্থল করঞ্চল 1 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শাহ আলম, পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে ভেটেরিনারি সায়েন্সে। আমার বর্তমান পোস্টিং করঞ্চল 4 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি পড়াশোনা করেছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আমার বর্তমান কর্মস্থল সিলেট। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রুবেল ইসলাম, পড়াশোনা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজের গণিত বিভাগে। বর্তমান কর্মস্থল করঞ্চল খুলনা। ধন্যবাদ স্যার।
আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মাশরুরা শারমিন ওয়ারেসি। আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছি। আমার পোস্টিং করঞ্চল কুমিল্লায়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি পারিশা আহমেদ প্রধি। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছি। আমার কর অঞ্চল খুলনা স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি তন্ময় সরকার। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়াশোনা করেছি। আমার পোস্টিং করঞ্চল খুলনা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাইফুদ্দিন খান। আমি সাউথ ইস্ট থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। বর্তমান কর্মস্থল করঞ্চল 3 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাতেহা জান্নাত। আমি পড়াশোনা করেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 2 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি রুবাইয়াত শান্তা। পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে। আর আমার বর্তমান কর্মস্থল করঞ্চল 2 চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইফতেখারুল আলম। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। বর্তমানে করঞ্চল রংপুরে কর্মরত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইউসুফ জাহান। আমি গ্র্যাজুয়েশন করেছি ফিজিওথেরাপিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছি পাবলিক হেলথে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে। আমার বর্তমান কর্মস্থল করঞ্চল রংপুর। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এবারে প্রশিক্ষণকালীন সময়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন ইনডোর এবং আউটডোর খেলাধুলার পুরস্কার বিতরণ। আমি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী প্রথমেই টেবিল টেনিস পুরুষ এককে রানার আপ হয়েছেন কাজী রেহমান সাজিদ মন। চ্যাম্পিয়ন মোহাম্মদ ইফতেখারুল আলম। টেবিল টেনিস এককে মহিলা রানার আপ হয়েছেন রুবাইয়াত শান্তা। চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুবা আক্তার। টেবিল টেনিস পুরুষ দ্বৈতে রানার আপ হয়েছেন শাহেদ আহমদ তপাদার এবং মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন খান এবং মোহাম্মদ মিজানুর রহমান। টেবিল টেনিস ইভেন্টে মহিলা ইভেন্টে রানার আপ হয়েছেন মাহবুবা আক্তার, মাসরুরা শারমিন ওয়ারেসি। চ্যাম্পিয়ন হয়েছেন রুবাইয়াত শান্তা ও ফাহমিদা শারমিন। টেবিল টেনিস মহিলা ক্যারাম পুরুষের এককে রানার আপ হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন খান। ক্যারাম পুরুষ এককে রানার আপ মোহাম্মদ সাইফুদ্দিন খান, চ্যাম্পিয়ন মোহাম্মদ শাহ আলম। ক্যারাম মহিলা এককে রানার্স আপ হয়েছেন মাসুরা শারমিন ওয়ারেসি। চ্যাম্পিয়ন স্নেহার্থী ঘোষ। ক্যারাম পুরুষ দ্বৈতে রানার আপ হয়েছেন সাইফুদ্দিন খান এবং মিজানুর রহমান। ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছেন
মোহাম্মদ কামাল হোসেন এবং ইউসুফ জাহান। ক্যারাম মহিলা দৈত্যে রান আপ হয়েছেন স্নেহার্থী ঘোষ ও ফাহমিদা শারমিন। চ্যাম্পিয়ন হয়েছেন মাসরুরা শারমিন ওয়ারেসি এবং ফাতেহা জান্নাত। দাবা পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছেন নাজিউর রহমান এবং চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন খান। দাবা মহিলায় রানার আপ হয়েছেন ফাহমিদা শারমিন। চ্যাম্পিয়ন হয়েছেন পারিশা আহমেদ প্রদি। বর্ষা নিক্ষেপ মহিলা ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে ফাতেহা জান্নাত। বর্ষা নিক্ষেপ ইভেন্টে প্রথম স্থান অধিকার হচ্ছে ফাতেহা জান্নাত। বর্ষা নিক্ষেপ ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে মাহবুবা আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাসরুরা শারমিন ওয়ারেসি। গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদা শারমিন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহবুবা আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছে মাসরুরা শারমিন ওয়ারেসি। ক্রিকেট এ পর্যায়ে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী। এখন ক্রিকেটের রানার্স আপ টিম 52 দলকে মেডেল পরিয়ে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমি 52 টিমকে সামনে এসে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন টিম। এ পর্যায়ে ক্রিকেটের চ্যাম্পিয়ন টিম 71 দলকে মেডেল পরিয়ে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমি টিম 71কে সামনে আসার জন্য অনুরোধ করছি। টিম 71-এর ক্যাপ্টেনকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্রিকেট স্যার মোহাম্মদ মিজানুর রহমান টিম 71 দলের চ্যাম্পিয়ন গ্রহণ করছেন মেডেল এবং চ্যাম্পিয়ন ট্রফি।
ধন্যবাদ। এখন ফুটবলের রানার্স আপ 52 দলকে মেডেল পরিয়ে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। প্রস্তুত থাকবে ফুটবল টিমের চ্যাম্পিয়ন দল। এ পর্যায়ে ফুটবলের চ্যাম্পিয়ন টিম 71 দলকে মেডেল পরিয়ে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। ফুটবল টিমের ক্যাপ্টেন মোহাম্মদ কামাল হোসেনকে অনুরোধ করছি তার দলের পক্ষ থেকে ট্রফি এবং মেডেল গ্রহণ করার জন্য এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে প্রশিক্ষণার্থীবৃন্দকে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রথমেই প্রশিক্ষণ সার্টিফিকেট গ্রহণ করবেন জনাব নুরে তানদিদ। নাজির রহমান, ফাহমিদা শারমিন, আবহেনা মোহাম্মদ মোর্শেদ ইলাহি রিয়েল, ইউসুফ জাহান, ইফতেখারুল আলম, নাফিজুল হক শাওন, শাহাদাত হোসেন, রুবেদ শান্তা, আব্দুর রৌফ, শরীফুল ইসলাম, মিজানুর রহমান, শাহ আলম, তৌফিকুর রহমান, মাহবুবা আক্তার, ফাতেমা জান্নাত, এমডি রুবেল, শাহেদ আহমেদ তাপাদার, মাসরুরা শারমিন ওয়ারেসি। এবার আমি সেরা 10 জন প্রশিক্ষণার্থীর নাম ঘোষণা করছি। তাদেরকে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে প্রশিক্ষণার্থী সমাপনী সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
দশম স্থান অধিকার করেছেন জনাব কাজী রেহমান সাজিদ মন। নবম স্থান অধিকার করেছে পারিশা আহমেদ প্রদি। অষ্টম স্থান অধিকার করেছে স্নেহাশিস ঘোষ, স্নেহার্থী ঘোষ। সপ্তম স্থান অধিকার করেছে শরীফুল আলম, শরীফুল ইসলাম। ষষ্ঠ স্থান অধিকার করেছে হাসিবুল ইসলাম। পঞ্চম স্থান অধিকার করেছে সাইফুদ্দিন খান। চতুর্থ স্থান অধিকার করেছে তন্ময় সরকার। তৃতীয় স্থান অধিকার করেছে জনাব মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশকে চেয়ারম্যান স্যারের নিকট থেকে প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট এবং ডিজি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য অনুরোধ করছি, ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে চেয়ারম্যান স্যারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথম স্থান অধিকার করেছে জনাব মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেনকে চেয়ারম্যান স্যারের কাছ থেকে প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট এবং ডিজি অ্যাওয়ার্ড এবং মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একজন যাও। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে সহকারী কর কমিশনারগণের পক্ষ থেকে একাডেমির জন্য উপহার গ্রহণ করবেন একাডেমি মহাপরিচালক স্যার। এ পর্যায়ে প্রশিক্ষণার্থীগণের সোভিনিয়র উন্মোচনের জন্য প্রধান অতিথি মহোদয়কে এবং বিশেষ অতিথি মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে একাডেমির পক্ষ থেকে উপহার প্রদান করবেন বিশেষ কর একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয় এবং আমন্ত্রিত অতিথিকে উপহার প্রদান করবেন বিশেষ কর একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য মহোদয়কে উপহার প্রদান করবেন বিশেষ কর একাডেমির ফ্যাকাল্টিবৃন্দ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে 25তম এএফসি প্রশিক্ষণ কোর্স হতে 2 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ বিষয়ে অনুভূতি প্রকাশ করবেন। প্রথমে অনুভূতি প্রকাশ করবেন 25তম এএফসির কোর্সের প্রশিক্ষণার্থী সহকারী কর কমিশনার জনাব স্নেহার্থী ঘোষ। বিসিএস কর একাডেমি কর্তৃক আয়োজিত
25তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আজকের এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিসিএস কর একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন স্যার। এছাড়া উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন কর অঞ্চলের সম্মানিত কর কমিশনারবৃন্দ, একাডেমির অনুষদবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সালামু আলাইকুম, আদাব। আমি স্নেহার্থী ঘোষ, সহকারী কর কমিশনার, কর অঞ্চল বগুড়া। আজ আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে 6 মাসব্যাপী বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক। 2023 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা উক্ত প্রশিক্ষণের 3 মাস সম্পন্ন করেছিলাম। শেষ 3 মাসের যাত্রা সম্পন্ন করতে আমরা এই বছরের ফেব্রুয়ারিতে আবার বিসিএস কর একাডেমিতে ফিরে আসি। সকল প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম, দিক নির্দেশনা এবং প্রজ্ঞার কারণে আমরা আজ এ পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছি। তাদের প্রদত্ত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ আমাদের পেশাগত জীবনে অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। প্রশিক্ষণের প্রথম 3 মাস একজন সিভিল সার্ভিস অফিসার হিসেবে আমাদের গড়ে তোলার যে প্রয়াস শুরু হয়েছিল, তাই শেষ 3 মাসে পূর্ণতা পেয়েছে। শুল্ক ও আবগারি আইন 2012 ও কোম্পানি আইন 1994 সংযুক্ত করে নতুন আয়কর আইন 2023 পড়ানো হয়েছে, যা আমাদের প্রশিক্ষণকে পরিপূর্ণ করেছে বলে আমার মনে হয়। উল্লেখ্য, আমরাই একমাত্র ব্যাচ যারা প্রথম 3 মাস আয়কর অধ্যাদেশ 1984 ও শেষ 3 মাস আয়কর আইন 2023-এর উপর প্রশিক্ষণ পেলাম। আমাদের এই 6 মাস বিভিন্ন ঘটনাবহুল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। প্রতিদিন যোগব্যায়াম ও শরীরচর্চার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতাম, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সহায়ক। যোগব্যায়ামের পর সকাল 9টা থেকে 4টা অবধি বিভিন্ন ক্লাস ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত হতো। দক্ষ ও যোগ্য ইনকাম ট্যাক্স অফিসার গড়ে তুলতে এক অনন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে বিসিএস কর একাডেমির ভূমিকা প্রশংসনীয়। এই প্রশিক্ষণ শুধুমাত্র আমাদের তাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করেনি, বরং বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। আমরা এখানে শিখেছি কিভাবে আইন ও নীতি প্রয়োগের মাধ্যমে আমাদের দেশের কর ব্যবস্থাকে আরও কার্যকরী ও দক্ষ করা যায়। আমরা জানি 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নিজেদের স্মার্ট অফিসার হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রয়াসে একাডেমি থেকে প্রশিক্ষণের সময়ে জিপি হাউস, কেইপিজেড, চট্টগ্রাম বন্দর ভ্রমণ করা হয়, যা আমাদের তাত্ত্বিক জ্ঞানের সাথে প্রায়োগিক জ্ঞানের মেলবন্ধন করেছে। এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া ভ্রমণ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। আমার সহকর্মীদের কথা না বললেই নয়, আমরা এখানে একসাথে 6 মাস অতিবাহিত করেছি এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছি। বিভিন্ন মেস নাইটের মধ্য দিয়ে আমাদের মধ্যকার বন্ধন দৃঢ় হয়েছে। এই বন্ধুত্ব ও সহমর্মিতার মানসিকতা আমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অবশ্যই একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। এ প্রশিক্ষণ শেষে আমাদের উপর একটি মহান দায়িত্ব অর্পিত হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কর ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা ও সুষ্ঠু করা। আমার বিশ্বাস আমরা সবাই আমাদের এই সর্বোচ্চ যোগ্যতা ও সততার সাথে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি এই মহান দায়িত্ব পালন করব এবং আমাদের দেশের প্রচলিত কর ব্যবস্থাকে ডিজিটালাইজেশন ও অটোমেশনের মধ্য দিয়ে নতুন এক উচ্চতায় নিয়ে যাব। পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই বিসিএস কর একাডেমিকে, আমাদের প্রশিক্ষকদের এবং আমার সহকর্মীদের, যারা এই যাত্রাকে এতটা ফলপ্রসূ ও আনন্দময় করে তুলেছেন। আশা করি আমরা সবাই আমাদের কাজের মাধ্যমে দেশের সেবা করতে পারব।
সর্বশেষে এবারের কর দিবসের প্রতিপাদ্য বলে আমি আমার বক্তব্য শেষ করব। কর দেব গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন 25তম এফসির প্রশিক্ষণার্থী সহকারী কর কমিশনার জনাব মোহাম্মদ কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস কর একাডেমি কর্তৃক আয়োজিত 25তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিসিএস কর একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন স্যার। এছাড়াও উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন কর অঞ্চলের সম্মানিত কর কমিশনারবৃন্দ, একাডেমির অনুষদবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়াও স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে। আমি আমার অনুভূতি একটু ভিন্নভাবে প্রকাশ করতে চাই। স্মৃতির ভেলায় ভেসে পিছনে ফিরে তাকালে বোঝা যায় জীবন কত বৈচিত্র্যময়, জীবনের বাঁকে বাঁকে কত রং থাকে। মাত্র 6 থেকে 7 বছর বয়সের একটি বালক, যার ঠিকানা হওয়ার কথা ছিল প্রাইমারি স্কুলের গণ্ডিতে, অথচ সেই বালকের ঠিকানা হয়েছিল ঢাকা শহরের মিরপুর বেনারসি পল্লীর কোনো এক বিহারি বাড়িতে, বেনারসি পল্লীর কারিগরের সহায়তাকারী হিসেবে। সেই আমি কি তখন ভেবেছিলাম বড় হয়ে প্রজাতন্ত্রের সর্বোচ্চ সম্মানিত চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ পদে আমি কর্মরত হতে পারবো? এই যাত্রাটি মোটেও সহজ ছিল না। পড়াশোনার প্রতি তীব্র অনুরাগের কারণে দিনভর কারখানায় পরিশ্রমের পর কোনো এক এনজিও কর্তৃক পরিচালিত একটি নৈশ বিদ্যালয়ে আমি রাত্রিকালীন পড়াশোনায় অংশগ্রহণ করি। সেই নৈশ বিদ্যালয়েরই এক শিক্ষকের পরামর্শক্রমে আমার বড় ভাই আমাকে গ্রামে নিয়ে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু স্কুলে গেলে সংসার চলবে কীভাবে? তাই তো স্কুলে যাওয়ার পরিবর্তে বেশিরভাগ সময়ই আমার বাবার সাথে মাঠে কাজ করে আমার সময় কাটত। এরই মধ্যে আমার জীবনে আশীর্বাদ হয়ে এলো সরকার কর্তৃক প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে গম বিতরণ কর্মসূচি। পড়াশোনার জন্য না হলেও অন্তত গম পাওয়ার জন্য হলেও নিয়মিতভাবে আমার স্কুলে যাওয়াটা নিশ্চিত হলো। এভাবে স্কুলে যাওয়ার আনন্দে আমার দিন খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ মাত্র 11 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় আমার বাবা মৃত্যুবরণ করেন। তখন আবারও আমার পড়াশোনায় ছেদ পড়ল। পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন আবারও সরকারের সহযোগিতার হাত আমার দিকে প্রশস্ত হলো। আমার স্কুলের স্যারেরা আমার স্কুলের বেতন মওকুফ করে দিলেন এবং বিভিন্ন বৃত্তি এবং উপবৃত্তি নিয়ে অনেক কষ্টে মাঠে কাজ করার পাশাপাশি, কারণ বাবা মারা যাওয়ার পরে মাঠের পুরো দায়িত্বটাই আমার ছিল। বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়ে মোটামুটি একটা রেজাল্ট করে আজ আমি এই পর্যায়ে। অথচ আজ এই দৃশ্য দেখার জন্য আমার বাবা আর বেঁচে নেই। সুতরাং আমার জীবনে রাজস্বের ভূমিকা কতখানি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ প্রাইমারি স্কুলে পাওয়া বিনামূল্যের গম আর হাই স্কুলের পাওয়া বৃত্তি উপবৃত্তি এই সবই আসে জনগণের ট্যাক্সের টাকায়। তাই বর্তমান চেয়ারম্যান স্যারের গতিশীল নেতৃত্বে রাজস্ব আহরণে আমাদের যে দুর্বার অগ্রগতি, সেই অগ্রগতিতে একজন রাজস্ব সৈনিক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করব, এটাই আমার দৃঢ় প্রত্যয়। আমি আর বেশি কিছু বলতে পারছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
এবারে আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয়ের বক্তব্য, যা সকলের জন্য দিক নির্দেশনা ও চিন্তার খোরাক যোগাবে। বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনার সম্মানিত সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ স্যারকে। শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের দুজন অত্যন্ত সম্মানিত সাবেক সদস্য, একই সাথে বর্তমান সদস্যবৃন্দ, কর কমিশনার এবং সহকর্মীবৃন্দ, এবং অবশ্যই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যারা আজকে এখানে তাদের কোর্স শেষ করে কার্যক্ষেত্রে ফিরে যাচ্ছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 30শে মে 2024, 16ই মে 2011 সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যেটিতে ইলন মাস্ক পড়েছিলেন, সেখানে ডেনজেল ওয়াশিংটন একটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী আন্ডার গ্রেড করে বের হয়ে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে। ডেনজেল ওয়াশিংটন কিন্তু নিজেও ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া ছাত্র। তিনি বলছেন যে আজকের মতো বেশ কয়েক বছর আগে আমি তোমাদের মতোই এখান থেকে আন্ডার গ্রেড করে বাড়ি ফিরে গিয়ে আমার মাকে বলেছিলাম যে মা, I have done it, I have made it, I have done it myself, I have made it myself, and I can take care of you now, I can take care of my family now, and I can take care of myself now. তখন তার মা তাকে উত্তর দিয়েছিলেন, স্টপ, you have made it, you have done it. Do you know how much sweat and blood was there to raise you? Do you know how many people prayed for you? Do you know how many teachers gave their time to make you educated? Do you know how many fathers splashed holy waters on you for your good future? And you are telling that you have done it? Do you know what you can do alone? Just go, take the mop and bucket and mop the floor. You yourself only can mop the floor, not more than that. তুমি একা শুধুমাত্র মেঝে ঝাড়ু দিতে পারবে, তার বাইরে কিছুই করতে পারবে না। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন, অত্যন্ত সম্মানিত একটি চাকরি আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি তাদের অভিনন্দন জানাই না, আমি তাদের বাবা মাকে অভিনন্দন জানাই, তাদের শিক্ষকদের অভিনন্দন জানাই, তাদের শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানাই। এমনকি যে রিক্সা চালক তাদেরকে স্কুলে পৌঁছে দিয়েছেন তাকে অভিনন্দন জানাই, যে গৃহকর্মী সকালে অন্য সবাই যখন ঘুমে কাদা, ঘুম থেকে উঠে তার জন্য রুটি বানিয়েছেন তাকে অভিনন্দন জানাই। এবং আপনাদের আমি অনুরোধ করি আপনারা নিজেও তাদের কথা মনে রাখবেন। তাদের কথা যদি মনে রাখেন তাহলে আপনার ভেতরে যে এক ধরনের বিশুদ্ধকরণ প্রক্রিয়া শুরু হবে সেটি আপনাকে প্রকৃত মানুষে পরিণত করবেন। আপনারা যারা তরুণ কর্মকর্তা তারা জীবনের শ্রেষ্ঠ সময় অতিক্রম করছেন। একটি কথা দয়া করে মনে রাখবেন, যৌবনে উপরওয়ালা মানুষকে দুটো শ্রেষ্ঠ উপহার দেয়, একটি হচ্ছে বুদ্ধি, আরেকটি হচ্ছে শারীরিক শক্তি, এবং বৃদ্ধ অবস্থায় তা
কেড়ে নিয়ে তাদেরকে আবার শিশু বানিয়ে দেওয়া হয়। তাই শিশু অবস্থা এবং বৃদ্ধ অবস্থা এই দুটোর মাঝখানে যে অমূল্য সময়, সেই সময়টুকু আপনি কিভাবে ব্যয় করলেন তার উপর নির্ভর করে আপনি পুরস্কৃত হবেন নাকি তিরস্কৃত হবেন। এটি এতটাই দামি সময় যে 2003 সালে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় টেক কোম্পানি ইয়াহুর চিফ টেকনিক্যাল অফিসার তার চাকুরি ছেড়ে দিয়ে ছোট্ট একটি কোম্পানিতে জয়েন করেছিলেন চায়নায়। সে কোম্পানির নাম ছিল আলিবাবা। ইয়াহুর তুলনায় আলিবাবার কোনো অস্তিত্বই ছিল না, কারণ আলিবাবার তখন মোট কর্মী সংখ্যা 14 থেকে 15 জন। টোটাল রেভিনিউ ছিল মান্থলি নট মোর দেন 15,000। স্টিল দেন ইয়াহুর চিফ টেকনিক্যাল অফিসার 1000 মাইল পাড়ি দিয়ে এসে এই ছোট্ট টিমটিতে যোগ দিয়েছিলেন। তখন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার এত বেতনের টাকা, এত সিকিউরড ভবিষ্যৎ ছেড়ে, এত ফ্যাসিলিটিস ছেড়ে তুমি আমার ছোট্ট দলে কেন যোগ দিলে? তখন সেই ভদ্রলোক উত্তর দিয়েছিলেন, কারণ তোমরা সবাই হচ্ছে তরুণ। আমার কাছে যদি শুধু 1 বছরের তারুণ্য বিক্রি করা হয়, তবে আমি আমার সঞ্চিত সব $1,000,000 দিয়ে তা কিনতে রাজি। আপনারা সেই $1,000,000,000 $1,000,000,000 তারুণ্য অতিক্রম করছেন। এখনই জাতিকে দেওয়ার শ্রেষ্ঠ সময়। আপনারা খুবই ইন্টেলিজেন্ট, এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম স্যার। স্যার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, অনুষ্ঠানকে মহামিনত করেছেন। আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। চল্লিশতম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স, কততম বুনিয়াদী? 25তম একাডেমির 25তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রশিক্ষণার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রশিক্ষণের এই সময়টা আমার কাছে অনেক লম্বা মনে হলো। আমি প্রশ্ন করছিলাম সেই জন্যে, কারণ যখন কিছু ছেলেপেলেকে দেখলাম মনে হলো এদের তো অনেক আগে দেখেছি, বলছে লাস্ট ব্যাচ। আমার মনে হলো যে এদের সাথে অনেক আগে আমার ইন্টারাকশন আছে, অনেক আগে দেখেছি। খোঁজ নিয়ে দেখলাম ডিসেম্বর 22 বুনিয়াদী প্রশিক্ষণ আমরা পরিকল্পনা করেছিলাম, বা সরকারের কেন্দ্রীয়ভাবে যে বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখানেও পরিকল্পনা যে চাকরির শুরুতেই বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হবে। তো 2 প্রশিক্ষণ শেষ হতে 1.5 বছর গেল, 4 মাস এবং 6 মাস নাকি? পিএটিসি তো 4 মাস নাকি না, এখন 6 মাস, 6 মাস সময় 1 বছর। তাহলে হয়তো ঠিকই আছে, মাঝখানে একটু গ্যাপ, অ্যারেঞ্জমেন্টের গ্যাপ হতেই পারে। যেটা হোক, আমার মনে হচ্ছে এখন কেউ আর নবীন কর্মকর্তা নাই। এই প্রশিক্ষণের মাঝখানে কিছুদিন তাদের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ হয়েছে, বাস্তব অভিজ্ঞতাও হয়েছে, সাথে প্রশিক্ষণটাও হয়েছে। 2টা ব্লেন্ডিংয়ে মনে হয় এখন আমাদের নতুন করে বলতে হবে না যে কী করতে হবে, কী করা উচিত। আমাদের যেটি বারবার বলি, প্রশিক্ষণ তো ট্রেনিং ইনস্টিটিউটে হয় না, প্রশিক্ষণ হয় নিজের দ্বারা, নিজে প্রতি মুহূর্তে নিজেকে প্রশিক্ষিত করা। সেটার সময় পুরোটাই পড়ে আছে, এবং কীভাবে আমি নিজেকে তৈরি করব সেটা ডিপেন্ড করে একান্তই নিজের উপরে।
এমনি হঠাৎ করে মনে পড়ল যে আমরা বড় একটা ক্রাইসিসের মধ্যে আছি। আমাদের প্যারেন্টসদের নিয়ে। কারণ আমার প্যারেন্টসরা প্রতি মুহূর্তে ভালো স্টুডেন্ট তৈরি করার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার সন্তানকে ভালো স্টুডেন্ট করবে, ক্লাসে যেন ফার্স্ট হয়, নাচে গানে যেন পারদর্শী হয়, বক্তৃতা তর্কে ইত্যাদিতে যেন সে ভালো করতে পারে, ভালো মানুষ হয়, আমার ছেলেটা ভালো মানুষ হোক, আমার সন্তান একজন ভালো মানুষ হবে। এই চিন্তা কি কেউ করে কোনো কাজ করতেছে? কেউ কি চিন্তা করতেছে ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নেই, অমুক হওয়ার দরকার নেই, একটা মানুষ হিসেবে ভালো মানুষ হোক? এটা আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এই জায়গাটা একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের গার্ডিয়ানদের, যে তারা কেউই ভালো জিনিস লেখাপড়া যেমন শেখাচ্ছে, বই পুস্তক যেমন দেখাচ্ছে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য যে উপকরণগুলো, সেই উপকরণগুলোর প্রতি তাদের মনোযোগ নাই। বরং কিছু ক্ষেত্রে হয়তো অন্যটাও আছে। যদি একটা উপন্যাসের বই পড়তে নেয় তাহলে বলবে এটা কি পড়তেছিস, পড়াশোনার বই পড়, তাই না? উল্টা হয়ে গেল। আমি আরেকটা জিনিস ফিল করি, নিজেরা দেখে বলতে অসুবিধা নাই, কারণ আমার তো কথা বললেই নানা রকম সমস্যা নানা জনে খুঁজে বের করে নানা দোষ। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কাদেরকে নেওয়া হয়তো? অমুক রাজার পুত্র, অনেক জমিদারের অমুক, তাই না? অমুক বাহাদুরের, বীর বাহাদুর অমুকের। অর্থাৎ সমাজের উচ্চবিত্ত বা প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে সিলেক্ট করে করে সেই সময় ব্রিটিশ শাসন আমলে আইসিএস অফিসারদের নেওয়া হয়তো। পাকিস্তান আমলেও যখন সিএসপি অফিসার নেওয়া হতো, তখনও খোঁজ করে দেখতে পাবো তোমরা, তখনও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বড় একটা ভূমিকা পালন করতো এবং উচ্চ স্তরের, সমাজের উচ্চ স্তরের সন্তানরা আইসিএস সিএসপি অফিসার হইতো। আমি এখনও বলি সবাইকে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে চেঞ্জটা হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে, গত কয়েক দশকে যে পরিবর্তনটা হয়েছে, সেটা যে সম্পূর্ণ বাংলাদেশ প্রজন্মের বিসিএস অফিসারদের হাত দিয়ে। তার কারণটা হলো যে আমরা ফিল করি সাধারণ মানুষের কথা, আমরা ফিল করি শুধু আমার গদিটার কথা নয়, আমার সম্মানের কথা নয়, আমার অবস্থানটার অহমিকায় আমি শুধু থাকি না। আমাদের মাথা প্রতি মুহূর্তে কাজ করে কোন কাজটা করলে আমার দেশের উন্নতি হবে, কোন কাজটা করলে দেশের উন্নতি মানে দেশের সাধারণ মানুষের উন্নতি হবে। কারণটা যে ছেলেটা বক্তৃতা দিল ওই একই কারণ। কারণ আমাদের অধিকাংশই এখন আসছি আমরা সেই নিম্নবিত্ত জায়গা থেকে, যারা ফিল করি আমি যে জায়গায় ছিলাম, যে পরিবেশে ছিলাম, সেই মানুষগুলোর জন্য আমার কিছু করার দরকার আছে। আমাদের ভিতরে সেই অনুভূতিটা প্রতি মুহূর্তে কাজ করে। এই ছেলে যেমন গল্প করলো, তো সেই সূত্রে আমাদের প্রত্যেকেরই সেরকম গল্প আছে। আমাদের অধিকাংশই বাবা না হোক দাদা কৃষক, এবং অধিকাংশই আমরা অনেক স্ট্রাগল করে করে পড়াশোনা করছি। সেই জন্যই মনে হয় এই জায়গায় আসতে পারছি আমরা, যে স্ট্রাগল না করে আয়েশি জীবন কাটালে মনে হয় পড়াশোনার অত তাগিদটা তৈরি হয় না এবং লাইফে তেমন কিছু করা যায় না হয়তো। আমরা নিজেদের এই
অতীতকে দন্যতা হিসেবে দেখব না। আমি নিজে গর্ব করি, গর্ব হিসেবেই দেখি, গর্ব করে বলি আমি টিউশনই করছি। ইউনিভার্সিটির পড়ার খরচ বাবা দিলেও শুধুমাত্র অন্য সিনেমা দেখার খরচ, আইসক্রিম খাওয়ার খরচ, আনন্দ ফুর্তি করার খরচ তো বাবার কাছ থেকে নেওয়া যায় না। সেই বোধটা আমাদের ভিতরে কাজ করতো। সো সেই অর্থ আমাকে জোগাড় করতে হবে, তাগিদ ছিল ভিতরে। সেই অর্থের জন্য অন্য কিছু করতে হবে, সো টিউশনই করতে হবে, যাতে একটু নিজে ছাত্র জীবনটা এনজয় করা যায়, আনন্দ ফুর্তিতে থাকা যায়। বাবার টাকা দিয়ে তো আনন্দ করা যাবে না, এই বোধটা আমাদের কাজ করতো। চাকরি জীবনে আমি যেটা মনে করি, সবারই আমাদের যেটা বললাম যে এই অতীতটা মাথায় রাখা উচিত এবং এই দেশের জন্য, মানুষের জন্য কি করা যায়, কি করব, আমার অবদান কতটুকু হবে সেটা মাথায় রাখা উচিত। মেবি 91-92 সালের দিকে, 91-92 দিকে আমার সাবজেক্টটায় বিদেশ যাওয়ার খুব ছিল, সুযোগ ছিল, এবং সেই সময় আমার সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টের দেশে চাকরির খুব ক্রাইসিস ছিল। আমার বন্ধুবান্ধব অনবরত ধাক্কাতো বিদেশে যাওয়ার জন্য। তুই কী করিস দেশে বসে থাকে, চলে আয়। দু একজন এই ক্যাডার সার্ভিস ছেড়ে চলে গেল। তখন একদিন আমার এক ফ্রেন্ড, সেই বিদেশে যাওয়া ফ্রেন্ড, যে ক্যাডার সার্ভিস ছেড়ে চলে গেছে, সেই ফ্রেন্ড একদিন প্রেস ক্লাবের সামনে আমাকে রাস্তা পার হতে নিয়ে বিরক্ত হয়ে আমাকে বলতেছে, তুই কি এখনও এই দেশটাকে ভালোবাসিস? তোর বারবার বলতে চলে আয়, এই ঘোড়ার ডিমের দেশে থেকে কী হবে? তাই আমি বলছি যে হ্যাঁ, আমি এখনও এই দেশটাকে ভালোবাসি। কারণ সবাই যদি তোদের মতো দেশের বদনাম করতে করতে, দেশের সব কিছু খারাপ দেখতে দেখতে দেশ ছেড়ে চলে যায়, তাহলে এই দেশটারে উঠাবে কে? সবাই শুধু বদনামি করে যাবে, ফেলে রেখে চলেই যাবে, কেউ দায়িত্ব নেবে না দেশকে উঠানোর। তাই আমি মনে করি যে হ্যাঁ, আমি দেশটাকে ভালোবাসি এবং দেশে থাকা দরকার, দেশের জন্য কাজ করার জন্য। আমি এইটাই শুধু সবাইকে রিকোয়েস্ট করব, এই দেশের এই নাই, এই দেশের সেই নাই, এই দেশের মানুষ এই হলো না, আমাকে এই হলো না, তোমাকে সেই হলো না, এত কিছু নয়তো। আমি নিজের জায়গা থেকে কি করছি সেটাকে দেখি এবং নিজের জায়গা থেকে চেষ্টা করি দেশটাকে, সমাজটাকে বদলায় দেওয়ার, ভালোর দিকে বদলায় দেওয়ার। তোমরা যারা আসছো, আমরা এই 40 ব্যাচ এবং 41 ব্যাচ, আমি বলবো তোমরা একটা খুব ভালো সময় এই সার্ভিসে জয়েন করলা। এই সময়ে এই সার্ভিসের আশেপাশে তাকালে তোমরা অনেকগুলো সাকসেস, অনেকগুলো ভালো জিনিস দেখতে পাবা রানিং, এবং সামনে আসছে পজিটিভ চেঞ্জের অনেক কিছু তোমাদের সামনে এখন আসছে, যেটা ভালো করার সুযোগ তোমাদের তৈরি হয়েছে। প্রশ্ন থাকে যে পরিবেশ পাওয়া যায় না, পরিবেশ নাই, সুযোগ নাই, ভালো করতে চাই, সুযোগ নাই। সেই সুযোগটা কিন্তু এই সার্ভিসে তৈরি হয়েছে যখন তোমরা একসাথে ঢুকলা। সো তোমাদের নিজেদের মেধা দিয়ে, নিজেদের আন্তরিকতা দিয়ে, দায়িত্ববোধের জায়গা থেকে যদি করতে চাও, দেশের জন্য, এই সার্ভিসের জন্য অনেক কিছু করার আছে। আমি আশা করব তোমরা সেই দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ হয়ে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোয় দেশের জন্য কাজ করে যাবা। তোমাদের সবার মঙ্গল কামনা করছি, ভালো থেকো। জয় বাংলা। সভাপতি মহোদয়ের বক্তব্য। আমি বিশেষ করে একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি জনাব ইখতিয়ার উদ্দিন মামুন স্যারকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মহোদয়, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত প্রাক্তন সদস্য মহোদয়গণ, আমন্ত্রিত অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য সদস্য মহোদয়গণ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ কর একাডেমি আমার সহকর্মী, সকল পর্যায়ের গণকর্মচারীগণ, বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী 40 BCS-এর সহকারী কর কমিশনারগণ এবং 41 BCS-এর শিক্ষানবিশ সহকারী কর কমিশনারগণ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রথমেই আমি বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য 40 BCS-এর 29 জন কর কমিশনারকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। শুধু এই একাডেমির মহাপরিচালক নয়, একজন প্রশিক্ষক হিসাবে আমি পুরো প্রশিক্ষণকাল জুড়ে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলাম। সেই অবস্থান থেকে আমার বিবেচনায়, আমার মূল্যায়নে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী এই 29 জন কর্মকর্তা আয়কর বিভাগের 29 জন অন্যতম সেরা ও চৌকস কর্মকর্তা। সঠিক কর্মপরিকল্পনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে কাজে লাগাতে পারলে তারা আয়কর বিভাগ তথা দেশ ও জাতির জন্য প্রভূত কল্যাণ বয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে কিছু মৌলিক বিষয়ে ধারণা দেওয়া হয়। আয়কর বিভাগে কাজ করতে হলে আয়কর আইন ও বিধি প্রতিনিয়ত প্রয়োগ করতে হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাই, পর্যালোচনা ও বিশ্লেষণ করতে হয়। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে আয়কর আইন ও বিধিটি কিভাবে পড়তে হবে, নিরীক্ষিত আর্থিক বিবরণীটি কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তার কিছু অনুশীলন হয় মাত্র। সেই বিবেচনায় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের শেষ নয়, বরং প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের কর্মজীবনের প্রকৃত প্রশিক্ষণ শুরু হলো। আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা আছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। প্রশিক্ষণের জন্য রাষ্ট্রের দুষ্প্রাপ্য এবং সীমাবদ্ধ সম্পদের বিপুল অঙ্ক ব্যয় হয়। এর যৌক্তিকতা কী? প্রশিক্ষিত কর্মকর্তাদের কর্মের ফলাফল, আচরণ, দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি করদাতা সহ সকল অংশীজনের সাথে আস্থা ও বিশ্বাসের সম্পর্কে ইতিবাচক প্রভাবের প্রতিফলন ঘটলেই কেবল প্রশিক্ষণের জন্য রাষ্ট্রের এই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সার্থকতা ও যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে। আমি এই পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করতে চাই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা জিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। এখানে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা নিয়ামতটা কি, আর নিয়ামতের শুকরিয়া বা কীভাবে আদায় করা হবে? আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে যার মধ্যে বেঁচে আছি, যা নিয়ে বেঁচে আছি, তা সবই আল্লাহর নিয়ামত। সেই বিবেচনায় আমি যে চাকরিটা করি, যার মধ্যে আল্লাহ তাআলা আমার এবং আমার উপর নির্ভরশীলদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, তা আল্লাহ তাআলার একটি অন্যতম নিয়ামত। এবং এই চাকরির জন্য আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমেই এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। যদি তা না করি, চাকরির দায়িত্ব পালনের নামে যদি কোনো অন্যায় অবিচার করি, ক্ষমতার অপব্যবহার এবং প্রয়োগ করি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা হবে এবং তার জন্য মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আযাব অনিবার্য। এবং সেই আযাব কারো কারো জন্য এই দুনিয়াতে হতে পারে, আর আমরা যারা বিশ্বাসী তারা বিশ্বাস করি সেই আযাব তো পরকালে অবশ্যই হবে। আয়কর বিভাগে কাজের ক্ষেত্রে আমরা দুটি কর্মপদ্ধতি অনুসরণ করে থাকি। একটি হলো লিখিত কর্মপদ্ধতি, আর একটি হলো অলিখিত কর্মপদ্ধতি। এবং এই অলিখিত কর্মপদ্ধতিটি লিখিত কর্মপদ্ধতির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তা কর্মের ক্ষেত্রে বহুলাংশে আমাদের আচরণ ও সিদ্ধান্ত নির্ধারণ করে থাকে। এবং এই অলিখিত কর্মপদ্ধতিটি আমাদের সংস্কৃতি। কিন্তু আজকে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দূরদৃষ্টি, বিচক্ষণতা এবং গতিশীল নেতৃত্বে সদস্য মহোদয়গণের নিবিড় তত্ত্বাবধান এবং কর্মতৎপরতা এবং আয়কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর অক্লান্ত ও নিরলস পরিশ্রমে আয়কর বিভাগ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সময় এসেছে আমাদের এই চলমান সংস্কৃতি বদলে দেওয়ার। আমরা বদলে যাব, আমরা বদলে দেব, এই মন্ত্রে দীক্ষিত হয়ে আজকে সময় এসেছে আমাদের এই চলমান সংস্কৃতির বদলে
জ্ঞান, মেধা ও পেশাদারিত্বের ভিত্তিতে নতুন সংস্কৃতি বিনির্মাণের। এখন কথা হলো আসলে কাজটি করবে কি, কীভাবে হবে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আয়কর বিভাগে নতুন সংস্কৃতি বিনির্মাণে 40 এবং 41 বিসিএসের 41 এবং 41 বিসিএস কর ক্যাডারের সূর্য সন্তানদের জেগে ওঠার সোনালী ভোরের প্রতীক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। এবং সেই সাথে আমি সকলকে আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি এবং আশা করি সকলেই দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যোগদান করবেন। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সকল প্রশিক্ষণার্থীবৃন্দকে মঞ্চে এসে সম্মানিত অতিথিবৃন্দ ও অনুষদ সদস্যবৃন্দের সাথে ফটো সেশনে অংশগ্রহণের অনুরোধ করছি। ফটো সেশন শেষে সবাইকে গ্রিন লনে আপ্যায়নে অংশগ্রহণের অনুরোধ করছি। আপ্যায়নের পর সবাইকে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য বিনোদন অনুরোধ করছি।